সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের প্রথমে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কী। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি শব্দকে নির্দেশ করে বা ইত্যাদি শব্দের মাধ্যমে কোনো বাক্য গঠিত হয়, তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো দ্য সেন্টেন্স হুইচ ইজ ইউজ টু কনভে কমান্ড, রিকোয়েস্ট আর ফরবিডেন ইটস কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ এসব জিনিস বোঝাবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবে। তো একটা জিনিস মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত চারটা বিষয় জানা থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা যায়। তো আমাদেরকে সেই চারটা বিষয় জানতে হবে যে কোন কোন বিষয়গুলো আসলে আমরা বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হবে। অর্থাৎ আমরা যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হবে। ওকে, যেমন লেট ডু ইট, ডু দ্য সাম, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সই আমি ভার্ব দ্বারা শুরু করছি, তার মানে এই রকমের সেন্টেন্স হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আছে ইম্পারেটিভ সেন্টেন্সকে সাবজেক্ট উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্টটা সরাসরি থাকে না এখানে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমি যদি লিখি এভাবে 2 নম্বর, অর্থাৎ সাবজেক্ট উজ্জ্ব থাকে। 3 নম্বর হলো এখানে কিছু শব্দ থাকবে, এই সেন্টেন্সগুলোর মধ্যে কিছু শব্দ থাকবে। শব্দগুলো কি? শব্দগুলো এরকম হতে পারে রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, হ্যাঁ, অর্থাৎ আদেশ, উপদেশ, নির্দেশ, এই সব শব্দগুলো এখানে থাকবে। অর্থাৎ আমি যদি লিখি রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইসড, কমান্ড প্রভৃতি এরকম যেরকম শব্দ আছে সেই শব্দগুলো থাকবে। অর্থাৎ আদেশ, নির্দেশ, অনুরোধ, বিনয় এরকম জাতীয় সেন্টেন্সটা এর ভিতরে থাকবে। তারপর আমাদের 4 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, 4 নম্বর বিষয়টি হলো যে সবসময় মনে রাখবা এখানে সাবজেক্টকে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু সাবজেক্টটা উঁচু থাকে, আমি বলেছি। এখন কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু সর্বদা ইউকে নির্দেশ করে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে সবসময় ইউকে নির্দেশ করবে, ইউকে নির্দেশ করে। অর্থাৎ যেমন ওপেন দ্য ডোর, ওকে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে ইউটা হলো সাবজেক্ট, অর্থাৎ ডিরেক্টলি এখানে দেওয়া নেই। সো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউকেই সাবজেক্ট হিসাবে নির্দেশ করা হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার হলো 4টি উপায় আছে। নাম্বার 1 কি? নাম্বার 1 হলো ভার্ব দিয়ে শুরু হবে, বিগিনিং উইথ ভার্ব, বিগিনিং উইথ এ ভার্ব, একটা ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু করতে হবে। 2 নম্বর হলো সাবজেক্ট উজ্জ্ব থাকবে, অর্থাৎ ডিরেক্টলি এখানে সাবজেক্টটা দেওয়া থাকবে না। 3 নম্বর রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড এরকম যে শব্দগুলো আছে সেই শব্দগুলো থাকবে, প্লিজ, হ্যাঁ, কাইন্ডলি এরকম থাকবে। আর 4 নম্বর হলো এটি সরাসরি ইউকে নির্দেশ করে। ওকে, তো এখন এটা মূলত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে পারলাম। ইম্পারেটিভ সেন্টেন্স যে এটা এই শব্দগুলো বা এই প্রসেসটা থাকলে বা এইভাবে দেখলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পারবো। এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা কিভাবে ন্যারেশনটা করব, তাই না? তো ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে আমার কিছু স্ট্রাকচার জানতে হবে। সো সিম্পল স্ট্রাকচার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, চলো লক্ষ্য রাখি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী আমরা এখানে একটা সাবজেক্টের পর একটা রিকোয়েস্ট, একটা অর্ডার অথবা অ্যাডভাইস, টেল বা টোল্ড, প্লাস এখানে টু,
প্লাস ডট ডট। এখানে আরও প্রভৃতি অনেক শব্দ আসতে পারে, সেগুলো আমরা যখন ন্যারেশনটা সলভ করব তখন চলে আসবে। বেসিক্যালি আমি এই স্ট্রাকচারটা তোমাদের জন্য লিখলাম যেন সহজে বুঝতে পারো যে সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, টোল্ড, টু, হ্যাঁ, এগুলো থাকবে। অর্থাৎ তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে করতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সটা সবসময় তোমাদের কমপ্লিট করতে হবে। এখন আমি যদি বলি যে আসলে তাহলে প্রশ্ন তোমাদের জাগতে পারে যে আসলে আমরা রিকোয়েস্ট কখন ব্যবহার করব, অর্ডার কখন ব্যবহার করব, অ্যাডভাইস কখন ব্যবহার করব, টোল্ড কখন ব্যবহার করব, ফরবিডেন কখন ব্যবহার করব। আসলে প্রত্যেকটা বিষয় ব্যবহার করার একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকে তোমাদের আমি শেখাবো। চলো শুরু করি। দেখো এই রিকোয়েস্ট অনুরোধ বোঝালে, যদি অনুরোধ বোঝায়, অনুরোধ বুঝলে রিকোয়েস্ট হবে। অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে অর্ডার। ওকে, তো এবার আরও আছে কি অ্যাডভাইস, যখন কোনো উপদেশ বোঝাবে তখন সেখানে অ্যাডভাইস ব্যবহার করতে হবে। সো তাহলে এখানে আমি দুইটা বিষয় লিখলাম, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে অর্ডার, এবং অ্যাডভাইস যেটা আমি এখন লিখব যে অ্যাডভাইস হলো উপদেশ বুঝাবে। আর আরও বিষয়গুলো আছে যেমন কমান্ড, উচ্চ পদস্থ কোনো সেনাবাহিনী এর ক্ষেত্রে মানে আদেশের ক্ষেত্রে আমরা সেখানে কমান্ড ব্যবহার করব, আর ডিকলি যে কমান্ড করে সেজন্য আমরা এখানে কমান্ড ব্যবহার করব। তো বেসিক্যালি আমাদের এই বিষয়টা ভালো করে মনে রাখতে হবে। তো এখন দেখো উপদেশ বোঝালে অ্যাডভাইস। তো আমি এখন তোমাদের যে চারটা বিষয় নিয়ে তিনটা বিষয় বললাম, সেই বিষয়ের দিয়ে এখন আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি। লক্ষ্য রাখবে ভালো করে। দেখো এখানে লক্ষ্য রাখবে, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো এখানে বলছে হি সেড টু মি, সে আমাকে বললো, কি বললো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তো এইখানে দেখো এই সেন্টেন্স দ্বারা আসলে অনুরোধ করা বোঝানো হয়েছে। তো যদিও অনুরোধ করা বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা অনুরোধ বোঝালে কি ব্যবহার করি, অনুরোধ বোঝালে আমরা রিকোয়েস্ট, এসব কথাবার্তা আমরা ব্যবহার করি, এই রিকোয়েস্ট ব্যবহার করবে। হ্যাঁ, তো রিকোয়েস্টেড যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিকোয়েস্ট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে অবশ্যই রিকোয়েস্ট ব্যবহার করতে হবে। সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হলে কীভাবে পরিবর্তন করে, তোমরা যারা দেখোনি দেখে নিবা। তো এখন হি সেড টু মি, তো এখানে যেহেতু অনুরোধ বোঝানো হয়েছে, যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা কি করব, দেখো এই যে সেইড, এই সেইডটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সেইডটা পরিবর্তন হয়ে কী হবে, রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি। এখন দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে হি রিকোয়েস্ট, যেহেতু সেইডের পরিবর্তে কী হবে, সেইডের পরিবর্তে রিকোয়েস্ট হবে। এবং এখানে দেখো সেই ইনভার্টেড কমা এবং কমা এবং ইনভার্টেড কমা এটা উঠে যাবে, উঠে যেয়ে সেখানে আমরা দেখো এখানে টু দ্বারা সংযুক্ত করব, অর্থাৎ হি রিকোয়েস্টেড মি টু। এখন দেখো এইখানে যে অনুরোধ সূচক যে বাক্যটা আছে, অর্থাৎ ওয়ার্ডটা আছে প্লিজ, এই প্লিজটা আমরা কি করব, বাদ দিয়ে দিব, হি রিকোয়েস্টেড মি টু। এখন দেখো এখানে গিভ, এখানে দেখো মিটা পরিবর্তন হয়ে যাবে হিম, কারণ কি এই মি হলো ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, আমরা জানি ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ফলো করবো, অর্থাৎ এখানে মি সাবজেক্ট আছে হি, আর এখানে অবজেক্ট হয়ে যাবে হিম, গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ এই সেন্টেন্সটা যেটা বোঝানো হয়েছে সেটা হলো, যেহেতু এখানে অনুরোধ করা বোঝানো হয়েছে, সেহেতু এই অনুরোধের জন্য আমি রিকোয়েস্ট ব্যবহার করেছি। এখন প্রশ্ন হলো এখানে সেইড আছে, এখানের জন্য এটা রিকোয়েস্টেড হয়ে গেল, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তারপরে এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে এখানে গিভ হলো, টু হলো, তারপরে গিভ, এখানে দেখো মি কাকে ফলো করবে, সাবজেক্টকে, সাবজেক্ট আছে হি, তার পরিবর্তে হবে হিম, এবার এই গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ অবশিষ্ট যে অংশটুকু আছে সেটুকু বসে গেল।
সো স্টুডেন্টরা আমরা এখন পরবর্তী উদাহরণে চলে যাব। আচ্ছা, এবার আমরা এই উদাহরণটার দিকে লক্ষ্য রাখি। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলো। তো এখানে দেখো শিক্ষক ছাত্রকে উপদেশ দিচ্ছে যে সর্বদা সত্য কথা বলো। তো আমি একটু আগে বলেছিলাম যদি উপদেশ বোঝায় তাহলে সেখানে কিন্তু আমরা অ্যাডভাইস ব্যবহার করব। তো যেহেতু এখানে আমি কি করব, তাহলে দ্য টিচার, এই সেইডের পরিবর্তে হয়ে যাবে অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট। দেখো এবার এই কমা এবং ইনভার্টেড কমা উঠে যে সেখানে বসবে টু। তো এখানে বসাবো আমি টু। দেন এবার আমরা অলওয়েজ যে কথাটা আছে, যে ওয়ার্ডটা আছে, অলওয়েজ ওয়ার্ডটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ আমি আবার একটু তোমাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবে তোমরা সবাই। দ্য টিচার সেইড, যেহেতু এখানে শিক্ষক ছাত্রকে মানে কি উপদেশ দিচ্ছে, তো যেহেতু এখানে উপদেশ দিচ্ছে সেখানে আমরা অবশ্যই অ্যাডভাইস ব্যবহার করব। দেখো অ্যাডভাইসড, যেহেতু অ্যাডভাইস হলো কেন, এখানে সেইড আছে তাই এটা অ্যাডভাইসড, টু বাদ হয়ে গেল দ্য স্টুডেন্ট, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু, এবং স্পিক দ্য ট্রুথ সেটা আমরা অলওয়েজ, কাইন্ডলি, প্লিজ এসব শব্দ যে আসবে অনুরোধ সূচক শব্দ, সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তো দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। তো এটা আমাদের দ্বিতীয় এক্সাম্পল। এবার আমরা অন্য একটি এক্সাম্পলে চলে যাই। হি said to me, open the door. He said to me, open the door. He said to me, সে আমাকে বলল ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। দেখো এই প্রত্যেকটা সেন্টেন্স আমি তোমাদের একটু রিক্যাপ করে দিচ্ছি। এই প্রত্যেকটা সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই দেখো প্রত্যেকটাই কিন্তু ভার্ব সেন্টেন্স দ্বারা শুরু হয়েছে। এখানে লক্ষ্য রাখো এই সেন্টেন্সটার দিকে, দেখো এখানে ওপেন, দরজাটি, ওপেন মানে খোলা, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে হি সেইড টু মি, সে আমাকে বললো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এবং দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো যেহেতু এখানে দরজাটি খুলতে বলছে, অবশ্যই এখানে একটা আদেশ করছে, যেহেতু আদেশ করছে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো সেইডের পরিবর্তে অর্ডার্ড। তাহলে হি অর্ডার্ড মি, কমা এবং ইনভার্টেড কমা, এটার পরিবর্তে হবে টু, দেন এরপরে যা আছে তাই। অর্থাৎ তোমাদের বিষয়টি একটু আবার ক্লিয়ার করে দিতে চাই। যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্ট, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস, যদি আদেশ বোঝায় অর্ডার, যদি কোনো কিছু নিষেধ করা বোঝায় সেখানে আমরা ফরবিড ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন লক্ষ্য রাখো, আমরা এখানে আরেকটি রুল নিয়ে আলোচনা করব। সেই রুলটি হলো, দেখো যদি ডন্ট থাকে, অর্থাৎ ডন্ট থাকলে নট টু হবে, মনে রাখবা, ডন্ট থাকলে নট টু হবে। অর্থাৎ আমরা এখানে যে উদাহরণটা আছে লক্ষ্য রাখো, মাদার সেইড টু হার সন্স, মা তার সন্তানদেরকে বলল ডন্ট রান ইন দ্য সান, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না। অর্থাৎ তো যে বিষয়টা তোমাদের বোঝাতে চাচ্ছি, এখানে মা তার সন্তানদের নির্দেশ করছে যে এটা করো না, ওটা করো না, এরকম যদি কোনো নিষেধ করা হয় তাহলে কিন্তু আমরা সেখানে ব্যবহার করব ফরবিড। ওকে, যদি নিষেধ করা হয় তাহলে আমরা ব্যবহার করব ফরবিড। তো এখানে দেখো মাদার সেইড, তাহলে আমি এখানে লিখব মাদার, এই সেইডের পরিবর্তে আমি লিখব ফরবিড। ওকে, তাহলে সেইডের পরিবর্তে আমরা কি লিখব, সেইডের পরিবর্তে আমরা ফরবিড লিখব, টু বাথ হার সন্স
এখন দেখো বলছিলাম কি যে ডন্ট থাকলে ডন্টের পরিবর্তে হবে নট টু, যদি ডন্ট থাকে ডন্টের পরিবর্তে লিখতে হবে কি নট টু। আবারও বলছি, ক্লিয়ার করে শুনে নাও, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে ডন্ট থাকে ডন্টের পরিবর্তে অবশ্যই নট টু ইউজ করতে হবে। ওকে, এবং মনে রাখবা যে যদি কোনো সেন্টেন্স নিষেধ করা হয়, কোনো কিছুকে নিষেধ করা হয়, তাহলে সেখানে আমরা ফরবিড ইউজ করব। তো লক্ষ্য রাখো, দেখো ডন্ট মাদার সেই টু হার সন্স ডন্ট রান ইন দ্য সান, তাহলে মাদার এখানে যেহেতু মা নিষেধ করছে তাই এই জন্য সেইটের পরিবর্তে আসবে ফরবিড হার সন্স। এই ডন্ট থাকলে ডন্টের পরিবর্তে হবে নট টু, তাহলে এখানে নট টু রান ইন দ্য সান, বাকি যা আছে তাই রান ইন দ্য সান। ওকে, দেন আরেকটা উদাহরণ আমি দিই। হি সেইড টু মি, সে আমাকে বলল ডন্ট স্মোক, ধূমপান করো না, ডন্ট স্মোক, ডন্ট স্মোক, ধূমপান করো না। দেখো এটাও কিন্তু নিষেধ করা বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন এই সেইডের পরিবর্তে আমরা ফরবিড লিখতে পারি, সাথে আমরা টোল্ডও লিখতে পারি। ওকে, তো আমি এভাবে লিখি, যেমন হি টোল্ড মি, ডন্ট থাকলে আসবে নট টু স্মোক, অর্থাৎ হি টোল্ড মি নট টু স্মোক। অর্থাৎ আমাদের তাহলে ডন্ট থাকলে কি হবে, ডন্ট থাকলে নট টু হবে, এবং নিষেধ করা বুঝলে ফরবিড ব্যবহার করবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা টোল্ডও ব্যবহার করব। অর্থাৎ সেন্টেন্সের অবস্থা বুঝে আমাদের ফরবিড বা টোল্ড ইউজ করতে হবে। তো এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আবার একটু রিক্যাপ করে দিই। যদি ডন্ট থাকলে নট টু হবে, আর নট টু হবে যেখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স টু অ্যাড করতাম, সেখানে ওই টু এর পরিবর্তে আমরা নট টু ব্যবহার করব, আর আমরা সেইটির পরিবর্তে ফরবিড অথবা টোল্ড আমরা ইউজ করব। সো আমরা এখন পরবর্তী উদাহরণে চলে যাব। সো এবার তোমরা এই রুলটা লক্ষ্য রাখো, যদি নেভার থাকে, অর্থাৎ নেভার থাকলে নট টু হবে, নেভার থাকলে নট টু হবে। অর্থাৎ এখানে একটা উদাহরণ দেখতেছে, প্যারেন্টস সেইড টু দেয়ার সন, অর্থাৎ পিতামাতা তাদের সন্তানকে বলেছিল নেভার ওয়াস্ট ইউর টাইম, তোমাদের সময় নষ্ট করো না। তো এইখানে পিতামাতা স্বাভাবিকভাবে তার সন্তানকে উপদেশ দিবে, যেহেতু তার সন্তানকে উপদেশ দিবে সেহেতু আমরা সেখানে কি লিখতে পারি, সেখানে আমরা অবশ্যই অ্যাডভাইস ব্যবহার করব। অর্থাৎ প্যারেন্টস এই সেইডের পরিবর্তে হবে অ্যাডভাইসড দেয়ার সন, এবং এই যে নেভার আছে, নেভারের পরিবর্তে কি হবে, নেভারের পরিবর্তে অবশ্যই নট টু হবে, তাই আমরা লিখব নট টু, তারপর যা আছে তাই, বাট পার্সনের পরিবর্তন করতে হবে, নেভার ওয়াস্ট। এখন লক্ষ্য রাখো এখানে ইয়োর সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবশ্যই অবজেক্টকে ফলো করবে। এখানে অবজেক্ট আছে কি, দেয়ার সন, অর্থাৎ এই যে দেয়ার সন, এইখানে সন হলো অবজেক্ট, অর্থাৎ এখানে সনের পরিবর্তে আমি এখানে লিখবো হিজ, সনের পরিবর্তে লিখবো হিজ, অর্থাৎ ছেলেদের জন্য ব্যবহার করবো হিজ এবং মেয়েদের পরিবর্তে ব্যবহার করবো হার। অর্থাৎ তাহলে প্যারেন্টস অ্যাডভাইসড দেয়ার সন্স নট টু ওয়েস্ট হিজ টাইম। ওকে, আমরা কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয় পূর্ববর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। সো তোমরা যারা নতুন, যারা এখনও এই বিষয়ে ধারণা নেই, আমি তোমাদের অনুরোধ করব তোমরা দয়া করে পূর্বের ক্লাসগুলো ভালো করে পর্যবেক্ষণ করো, দেন এই ক্লাসে অংশগ্রহণ করো। তাহলে এখানে যেটা বলা হয়েছিল যে প্যারেন্টস সেইড টু দেয়ার সন্স নেভার ওয়েস্ট ইউর টাইম, অর্থাৎ পিতামাতা বলল সন্তানকে কখনো সময় অপচয় করো না, যেহেতু এখানে উপদেশ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কি করব, আমরা এই সেইডের পরিবর্তে সেখানে ব্যবহার করব আমরা অ্যাডভাইস। তো আমরা এখানে অ্যাডভাইস ব্যবহার করলাম, তারপর দেয়ার এই সন, এবং এই নেভারের পরিবর্তে থাকলে নট টু হবে, তাহলে নেভারের পরিবর্তে আমি দিলাম নট টু। বাকি আছে কি ওয়াস্ট ইয়োর টাইম, এখানে ওয়াস্ট এই যে ইয়োরের জন্য এখানে হয়ে যাবে হিজ, তো মানে তার, আর এখানে টাইম মানে সময়, অর্থাৎ নেভার ওয়াস্ট
এই যে প্যারেন্টস অ্যাডভাইস দেয়ার সন নট টু ওয়েস্ট হিজ টাইম। সো আমরা এখন পরবর্তী যে উদাহরণ আছে সেই উদাহরণে চলে যাব রুলের। লক্ষ্য রাখো, স্যার থাকলে রেসপেক্টফুলি, স্যার থাকলে রেসপেক্টফুলি, অর্থাৎ সো স্যার থাকলে রেসপেক্টফুলি কথাটি ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো কীভাবে আমরা এটা ব্যবহার করব, অর্থাৎ সঠিক ব্যবহারটা কি, আমাদের সঠিক ব্যবহারটি অবশ্যই জানতে হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা লক্ষ্য রাখো, দ্য বয় সেইড টু দ্য টিচার, বালকটি শিক্ষককে বলল, স্যার জনাব, লেন্ড মি ইয়োর বুক প্লিজ, দয়া করে আপনার বইটি আমাকে ধার দিন। তো এইখানে ছাত্র শিক্ষকের কাছে অনুরোধ জানিয়েছে। তো যেহেতু অনুরোধ জানিয়েছে সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। যেহেতু এখানে সেইড আছে, তো আমরা সেইডের পরিবর্তে এখানে রিকোয়েস্টেড ব্যবহার করব, অর্থাৎ এরকম, দ্য বয়, সেইডের পরিবর্তে হবে রিকোয়েস্টেড দ্য টিচার। এবার লক্ষ্য রাখো, এই টু এর আগে আমার একটি কাজ করে নিতে হবে। এই স্যার থাকলে এই স্যারের পরিবর্তে আমি রেসপেক্টফুলি ওয়ার্ডটা ইউজ করব। আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব তখন প্রায়ই স্যার কথাটি এসে থাকে, তখন কিন্তু আমরা এভাবে লিখব, অর্থাৎ দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার, এবং এই স্যারের পরিবর্তে আমরা লিখব এখানে রেসপেক্টফুলি। স্যারের পরিবর্তে আমরা লিখব রেসপেক্টফুলি। তারপর আছে কি টু ল্যান্ড। এখন দেখো এখানে মি ফার্স্ট পারসনকে ফলো করবে, দ্য বয়, দ্য বয়ের জন্য কি আসবে এখানে, দ্য বয় এ প্রোনাউনের হবে হি, দ্য বয় এ প্রোনাউন হলো হি। এখানে যখন অবজেক্টিভ আসবে তখন হয়ে যাবে হিম, এবং এখানে একটা বি দিতে হবে। কেন দিতে হবে এটা নিয়ে আমি এখন নয়, কিছুক্ষণ পরে আলোচনা করছি। রেসপেক্টফুলি টু ল্যান্ড হিম। এখন দেখো ইয়োর, ইয়োর অবশ্যই সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট আছে কি, দ্য টিচার, অবজেক্টে আছে দ্য টিচার, সেকেন্ড পারসন আমরা জানি অবজেক্টকে ফলো করে, অবজেক্ট আছে দ্য টিচার। তো টিচারের জন্য এখানে দেখো ইয়োর আছে, এখানে আমি ব্যবহার করব হিজ। এখানে কিন্তু আমি হিম ব্যবহার করলে হবে না, বুঝতে হবে বিষয়টা। তাহলে টু লেন্ড হিম হিজ, এখানে আমরা দেব টি বুক, ওকে। এবং ওই যে প্লিজ যে ওয়ার্ডটি আছে ওটা আমরা কি করব, উজ্জ্বল রাখবো, ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা ওইখানে আমরা অলরেডি রিকোয়েস্টেড কথাটি ব্যবহার করছি, যেটা মানে অলরেডি অনুরোধ বোঝানো হয়েছে। তো একটা বিষয় লক্ষ্য রাখো, এই যে যেহেতু অনুরোধ বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে রিকোয়েস্টেড দ্য টিচার, এবং ওই স্যার কথাটার জন্য এখানে আছে রেসপেক্টফুলি, এটাও আমরা বুঝলাম। টু ল্যান্ড হিম, এটা পার্সন পরিবর্তনটা আমরা বুঝলাম। যেমন এখানে দেখো হিজ, এটা একটা তোমাদের টেকনিক আমি বুঝিয়ে দিচ্ছি, আসলে এটা মনে রাখার জন্য, বেসিক্যালি এটা কোনো নিয়ম নয়। যে এখানে দেখো ছিল কি ইয়োর, তো ইয়োরের কাকে ফলো করবো, অবজেক্টকে, অবজেক্ট ছিল দ্য টিচার। এখন তুমি দ্য টিচারের জন্য এখানে হিম ব্যবহার করলে কিন্তু হবে না। দেখো হিম, এখানে দেখো ইয়োর মানে তোমার, আর এখানে হিম ব্যবহার হলো তাকে। কিন্তু দেখো একটু সহজ কথা তোমাদের যদি আমি বুঝাই দিই, এখানে ছিল ইয়োর, তাহলে কি হলো তোমার, ওকে। এখন যদি তুমি এখানে হিম ব্যবহার করো তাকে, বা অন্যভাবে যেভাবে হয় সেভাবে, কিন্তু দেখো এটা কোনো মিল নেই। আমি যেভাবে তোমাদের মনে রাখছি, জাস্ট এটা একটা নিয়ম নয়, তোমাদের মনে রাখার জন্য একটি কৌশল মাত্র বলা যায়। দেখো এখানে র আছে, বাট এখানে কোনো র নেই, অর্থাৎ এখানে র আছে, অর্থাৎ এমন একটি ওয়ার্ড আনতে হবে এর জন্য যাতে র আছে। আমি যদি এখানে এই হিমের পরিবর্তে আমি যদি হিজ লিখি, দেখো এখানে রয়েছে তার, দেখো এখানে র র মিলে গেছে। তো এই ক্ষেত্রে আমি এখানে হিজ ব্যবহার করব, এবং এরকমভাবে হিজ। তো দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি টু ল্যান্ড হিম হিজ, এই দেখো ইয়োর, ইয়োর জন্য হিজ, হিজ বুক, ওকে।
এখন একটা বিষয়টা লক্ষ্য রাখা, মনের প্রশ্ন জাগতে পারে তাহলে ব্র্যাকেটে বি কেন বা টি কেন, প্রশ্ন তো জাগতেই পারে, তাই না? এখন দেখো এখানে হিম এটাও পুরুষবাচক শব্দ, হিজ এটাও পুরুষবাচক শব্দ। আসলে বোঝা যাবে না যে আসলে আমরা যদি এখানে টি না দিই বা বি না দিই, এক্স্যাক্টলিভাবে বোঝা যাবে না আসলে কে টিচার আর কে স্টুডেন্ট। এই জন্য যখন আমি ব্র্যাকেটে বি দিয়ে দিলাম তখন মানে এই বি দ্বারা কাকে বোঝানো হয়েছে? দ্য বয়, তার মানে এখানে বালকের কথা বোঝানো হয়েছে। আর যখন আমি ব্র্যাকেটে টি দিয়ে দিলাম তখন এখানে টিচারকে বোঝানো হয়েছে। এর জন্য আমরা এখানে ব্র্যাকেটে টি দিয়ে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ন্যারেশনের বিষয়ে আরও যথেষ্ট দক্ষ হওয়ার জন্য অনুশীলন ব্যতীত অন্য কোনো উপায় নেই। তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করব অবশ্যই আমাদের সহযোগিতা বা অন্যান্য টিচার বা অন্যান্য যেসব সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে নিজের জ্ঞানকে আরও প্রসিদ্ধ করবে, এটাই আমাদের আশা। সো তোমাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। ধন্যবাদ।